যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প। হোয়াইট হাউসে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে আসতে পারে পরবর্তী সিদ্ধান্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান বলে জানান দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। একই সাথে যুদ্ধবন্ধে ওয়াশিংটন অযৌক্তিক সব দাবি তুলে ধরেছে বলে জানিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আবহ। ইরানের দেয়া প্রস্তাবের জবাব ভালো লাগেনি যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে ইরানের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যুদ্ধবিরতি এখন ভয়াবহ লাইফ সাপোর্টে। ইরান এমন এক প্রস্তাব দিয়েছে যা কেউই গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। চলমান যুদ্ধবিরতি এখন সব থেকে নাজুক অবস্থায় রয়েছে, যেন মনে হচ্ছে এটি লাইফ সাপোর্টে। যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা আরও প্রকট হয়েছে হোয়াইট হাউসে নিরাপত্তা পরিষদের সঙ্গে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে। ইরানে আবারও হামলা চালাবে মার্কিন বাহিনী নাকি অন্য পন্থায় চাপ সৃষ্টি করবে তেহরানের ওপর, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে তৈরি ইরান বলে জানান দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও বলেন ইরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই। একই সাথে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের প্রস্তাব ছিল যৌক্তিক। উল্টো যুদ্ধ বন্ধে মার্কিন দাবিগুলোকেই অযৌক্তিক বলে মনে করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরান ও মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের পাঠানো প্রস্তাবে হরমুজে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় দেশে সরিয়ে নিতে রাজি দেশটি। তবে পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে ইরানের সাথে শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের আশঙ্কা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলবে। আরাফাত ইসলাম, ৭১। পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের উত্থাপিত 4 দফা প্রস্তাবকে সমর্থন দিতে প্রস্তুত ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি এক্সে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন। এর আগে আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদের সাথে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 4 দফা পরিকল্পনা প্রস্তাব করেন। এগুলো হলো শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিকল্পনা উত্থাপন করেন তিনি। ইরানে হামলা চালাতে ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এমনকি সংবাদ মাধ্যমটির দাবি ইরাকি সেনারা ঘাঁটির অস্তিত্ব টের পাওয়ায় তেল আবিবের বিমান হামলারও মুখে পড়তে হয় তাদের। অথচ এ সম্পর্কে কিছুই জানে না ইরাক সরকার। ওয়াশিংটনের সবুজ সংকেতেই ইরাকে ঘাঁটি বানায় তেল আবিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানে হামলা চালাতে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছিল ইসরায়েল। ইরানের পাশের দেশ ইরাকের মরুভূমিতেই গোপন ঘাঁটি বানায় তেল আবিব। তবে নিজের দেশে অন্য রাষ্ট্রের গোপন ঘাঁটির খবর নেই খোদ ইরাক সরকারের কাছে। কিন্তু তথ্য পেয়েছিল ইরাকি সেনারা, তাই তো ইসরায়েলের বিমান হামলার মুখে পড়তে হয়েছিল তাদের। চাঞ্চল্যকর এসব তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি জানায় মার্কিন প্রশাসনের গ্রিন সিগন্যাল নিয়েই সে ঘাঁটি গড়ে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তৈরি করা হয় ঘাঁটিটি। এটি ব্যবহার করা হয় ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। গোপনে ঘাঁটির তথ্য মেলে এক রাখালের কাছ থেকে। মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার আসা যাওয়া দেখে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে নামে দেশটির সেনারা। ঠিক তখনই বাধে বিপত্তি। সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন এক ইরাকি সেনা। হামলার ঘটনায় ক্ষোভ জানায় ইরাকের সামরিক কমান্ড। ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযানেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তার অজুহাতে ইরাকের ভেতরেও আরও হামলা চালানো হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল ইরাক। এতে বলা হয় ওই হামলায় বিদেশি বাহিনী বিমান হামলা চালায় দেশটিতে। তবে বেশ কয়েকটি সূত্র জানায় ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না। ঘটনাটি গুরুত্ব পায় ইরাক ও উপসাগরীয় অঞ্চলের গণমাধ্যমগুলোতে। ইরাকে সে হামলায় কারা অংশ নিয়েছিল তাদের পরিচয় নিয়ে চলে নানা জল্পনা। এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় নাবাতের জেবলিন এলাকায় একটি বাড়িতে এই হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে 2 বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। দূতাবাস জানিয়েছে দুজনের মরদেহ বর্তমানে নাবাতের হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা এই ঐকমত্যে পৌঁছান। 3 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং বসতি স্থাপনকারী 4টি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ইইউর, তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্যের পর ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলেন, অচল অবস্থা কাটিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। ঐকমত্যের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নেল বারো। তবে ইইউর এই উদ্যোগের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। দীর্ঘ 9 বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 13 থেকে 15 মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। 2017 সালের পর এটি হবে ট্রাম্পের প্রথম চীন সফর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ রাজনীতির টানাপোড়েনের মধ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। চীন সফরের জন্য এবার এমন এক সময় বেছে নিয়েছেন ট্রাম্প যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। এছাড়া বিভিন্ন কূটনৈতিক মতপার্থক্যের কারণে 2 দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই সফরে ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্টকে চাপ দিতে পারেন ট্রাম্প, বিশেষ করে ইরানের তেল বিক্রি এবং তেহরানের সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্য ক্রয়ের বিষয়ে বেজিংয়ের উপর কঠোর অবস্থান নিতে পারে ওয়াশিংটন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের যে সংকট তৈরি হয়েছে তার নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে কথা বলবেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের খবর অনুযায়ী আলোচনার তালিকায় ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন সংকটও বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি শি জিনপিং এর কাছে কঠোরভাবে উত্থাপন করবেন ট্রাম্প। বাণিজ্যিক দিক থেকে এই সফরে 2 দেশের মধ্যকার দীর্ঘদিনের শুল্ক বা ট্যারিফ যুদ্ধ নিরসন এবং গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা হতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি এবং সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি সাধারণ নীতিমালায় পৌঁছানোর চেষ্টা করবেন 2 নেতা। তবে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার প্রধান বিরোধপূর্ণ বিষয় তাইওয়ান ইস্যুতে মার্কিন অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি ইস্যুতে সরকারের শীর্ষ পর্যায়ে বিভক্তি এবং মতবিরোধ দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের পরও স্টারমার নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা নাকচ করে দেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। নিজের মন্ত্রিসভার সদস্যদের মধ্যেই এখন বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা এখন একটি মৌলিক প্রশ্নে দ্বিধাবিভক্ত: স্টারমার প্রধানমন্ত্রী পদে থাকবেন নাকি সরে দাঁড়াবেন। স্টারমারের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের মধ্যেই সরকারের 6 জন মন্ত্রণালয় সহকারী বা পিপিএস পদত্যাগ করেছেন। এছাড়া অন্তত 72 জন লেবার এমপি স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ স্টারমারকে পদত্যাগের একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়ে অন্য মন্ত্রীদের সাথে যোগ দিয়েছেন। এর আগে এক ভাষণে স্টারমার জোর দিয়ে বলেন তিনি সন্দেহকারীদের ভুল প্রমাণ করবেন এবং পদত্যাগ করছেন না। তার সরকার কিছু ভুল করেছে স্বীকার করে স্টারমার দাবি করেন বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিক ছিল। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ইংল্যান্ডে লেবার পার্টি প্রায় 1500 কাউন্সিলর পদ হারিয়েছে। ওয়েলসে দলটির 27 বছরের শাসনেরও অবসান হয়েছে। অন্যদিকে ডানপন্থী রিফর্ম ইউকের জনপ্রিয়তা বেড়েছে। তবে দলটির কিছু নেতা এখনও স্টারমারের পক্ষে আছেন। তারা বলেছেন নতুন নেতৃত্বের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করবে। Our country, our people. মনিরুজ্জামান বাবু, 71। পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে জানানো হয় জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগ আনা হয় সাবেক দমকল মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই 2025 সালে তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। এরপর একাধিকবার তদন্তের স্বার্থে তাকে তলব করা হয়। প্রমোত্তরী এমভি হন্ডিয়াসে থাকা আরও 2 জনের শরীরে হান্টার ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন মার্কিন এবং আরও একজন ফরাসি নাগরিক। এ নিয়ে এখনো পর্যন্ত 10 জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন মারা গেছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এপ্রিল মাসের শুরুতে আর্জেন্টিনা থেকে বিভিন্ন দেশের 150 যাত্রী এবং ক্রু নিয়ে যাত্রা শুরু করে এমভি হন্ডিয়াস নামে প্রমোত্তরে। যাত্রার 10 দিন পর এক ডাচ যাত্রী মারা যান। জানা যায় ওই ব্যক্তি হান্টার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করার পর যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে আক্রান্ত মার্কিন ও ফরাসি নাগরিকরাও দেশে ফেরার পর শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভাইরাসটি ছোঁয়াচে ধরনের বিধায় জাহাজে থাকা ব্যক্তিদের সবাইকে আইসোলেশনে রাখা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল ঢাকা একাত্তরের সাথে।